কিন্তু পুরোহিত মশাই রাজি হলেন না, বললেন না, রাজামশাই আপনাকে সরাসরি কোনো অনুমতি দেননি। ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরেই। তো আজ আমরা রথযাত্রা তোমাদের দেখানোর চেষ্টা করব, রথযাত্রার প্রারম্ভ দেখানোর চেষ্টা করব। আর 4 দিন মাত্র বাকি আছে রথযাত্রার। তো আমরা জানি যে পুরীর রথ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি রথযাত্রা, কিন্তু আমাদের ভারতবর্ষের সেকেন্ড বৃহত্তম আর কি রথযাত্রা হচ্ছে গিয়ে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। তো আমরা আজ সেই মাহেশের রথযাত্রা প্রিপারেশনটা দেখতে যাচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি। এবং আমরা এখন রয়েছি টিটাগড় লক্ষ্মীঘাটে। তো এই লক্ষ্মীঘাটে পৌঁছানোর জন্য তোমাদের বলে রাখি, যারা শিয়ালদা থেকে আসছো টিটাগড় নামবে, টিটাগড় থেকে তোমরা অটো বা টোটো ধরে 15 টাকা ভাড়া নেবে, তো লক্ষ্মীঘাটেই তোমাদের পৌঁছে দেবে। এবং দেখতে পাচ্ছ এখানে ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারে করেই আমরা ওপার যাব এবং ওপার থেকে হয়তো 2-3 মিনিটের হাঁটা পথ, যেখান থেকে আমরা মাহেশের মন্দিরে যাব এবং সেখানে গিয়ে পুরোটা তোমাদের দেখাচ্ছি। তো চলো। আমরা ঘাট থেকে অলরেডি বেরিয়ে গেছি এবং এখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ, একদম সোজা হাঁটলেই আর কি মন্দির অবধি পৌঁছানো যাবে। তো ফেরিঘাট থেকে মোট আমাদের 3 মিনিটের মতো লাগলো এখানে আসতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম কিন্তু রথের সামনেই রয়েছি। এই হচ্ছে মাহেশের গেট এবং ওই হচ্ছে
আমাদের ভাগ্য এতটাই ভালো যে এই মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন তার মুখ থেকে আমরা এই মন্দিরের সমস্ত ইতিহাসটা কত সুন্দরভাবে যে তিনি ব্যাখ্যা করলেন তা তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা শোনো পুরো ইতিহাসটা, সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। তো যেহেতু আর রথযাত্রা মাত্র 4 দিন বাকি রয়েছে এবং আমি এখানকার যিনি পুরোহিত মশাই রয়েছেন তার কাছ থেকে সম্পূর্ণ অনুষ্ঠান সূচিপত্র থেকে শুরু করে এই মন্দিরের ছোট্ট ইতিহাস তার মুখ থেকে শুনে নেব। বলছি, আমার দর্শকদের যদি এই মন্দির সম্পর্কে কিছু বলেন, যে এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরটা শুনেছি যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এখানে উদযাপন করা হয়, তো সেই সম্বন্ধে একটু আমাদের দর্শকদের কিছু বলুন। আর 4 দিন পরেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় এবং বৃহত্তম রথযাত্রা। সারা পৃথিবী থেকেই এখানে মানুষ আসেন রথযাত্রা দর্শন করতে, জগন্নাথের দর্শন করতে, এবং জগন্নাথের মন্দিরে আসেন মানুষ। আমরা এই রথযাত্রা নিয়ে এখন মন্দির কর্তৃপক্ষ সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে, মাঠে মেলাও বসতে শুরু করেছে, রথকে সাজানো হচ্ছে। এই রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার 3 বিগ্রহ যা আজকে দর্শন করানো গেল না, কারণ জগন্নাথ দেবের এখন জ্বর হয়েছে, উনি ঘরে বন্ধ আছেন। সেই 3 বিগ্রহ মাসিবাড়ি যাবে। মাসিবাড়ি অর্থাৎ বৃন্দাবন। জগন্নাথ দেবের মন্দির হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ থেকে উনি বৃন্দাবনে যান তার সখীদের সঙ্গে লীলাক্ষেত্র লীলা করতে। সেই লীলা আমরা সকলেই দর্শন করি। জগন্নাথ দেব মাসিবাড়িতে থাকেন, বহু ভক্ত ওই 8 দিন ওখানে আসেন, জগন্নাথ দেবকে নিজ হস্তে মালা পরান, ভোগ নিবেদন করেন, পুজো দেন। আপনারাও আসবেন, জগন্নাথ দেবকে বৃন্দাবন অর্থাৎ মাসিবাড়িতে দর্শন করবেন। এবার মন্দির সম্পর্কে কিছু বলি। এই জগন্নাথ দেবের মন্দির প্রায় 400 বছর বয়স হলো। জগন্নাথ দেবের বয়স হলো 627 বছর। মায়ের স্বামী ধ্রুবানন্দ নামে এক বালক ব্রহ্মচারী ছিল। সেই ব্রহ্মচারী গঙ্গার পশ্চিম কূলে তার কুটির আশ্রমে থাকতো, রাধা গোবিন্দের বিগ্রহের সেবা করত এবং দামোদর শিলা তার কাছে ছিল। সেই শিলায় তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেবা করতেন। কিন্তু একদিন রাত্রে তিনি স্বপ্নাদিষ্ট হন, তিনি জগন্নাথ দেবের শ্রীচরণে তুলসী দান করছেন। তখন তো এই বঙ্গদেশে কোথাও জগন্নাথ দেব নেই, একমাত্র নীলাচল পুরীতে। তা তিনি পুরী যাওয়ার মনস্থ স্থির করলেন। কিন্তু সেই সময়ে নীলাচল যাওয়া এত সহজ ব্যাপারও ছিল না, কারণ পদব্রজে যাওয়া। তাই শিষ্যদের বলল যে তোরা আমার প্রভু রাধা গোবিন্দের সেবা করিস, আমি যদি ফিরে আসি আবার সেবা করব, নচেৎ তোদের ওপরই দায়িত্ব রইল, আমি চললাম নীলাচলের উদ্দেশ্যে। বলে তিনি আশ্রম কুটির থেকে বেরিয়ে পড়লেন। দীর্ঘদিন পর তিনি কোনো রকমে গিয়ে পৌঁছালেন পুরীধামে। গিয়ে স্নান টান করে জগন্নাথ দেবকে দর্শন করে তিনি মোহিত হলেন। কি অপূর্ব দর্শন, কি অপূর্ব রূপ তার! এই দর্শনে তার জীবন সার্থক হলো। কিন্তু তার যে মনের আশা, ভগবান যে তাকে দেখা দিয়েছে, সেটাও তাকে পূরণ করতে হবে। তিনি তখন ওখানকার প্রধান যিনি পুরোহিত তার সঙ্গে যোগাযোগ করলেন। তিনি বললেন, দেখুন, জগন্নাথ দেবের সেবার ভার আমার কাছে, আমি জগন্নাথ দেবের সেবা করি, কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির বিগ্রহ রাজার দ্বারা প্রতিষ্ঠিত, তিনি না অনুমতি দিলে আমি বাইরের কাউকে জগন্নাথ দেবের সেবা করতে দিতে পারি না। আপনি রাজামশাইয়ের কাছে যান, তিনি যদি আপনাকে অনুমতি দেন আপনি নিশ্চয়ই জগন্নাথ দেবের সেবা করতে পারবেন। এই কথা শুনে তিনি আনন্দে রাজভবনের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে রাজার সঙ্গে দেখা করলেন। রাজা সব কিছু শুনে টুনে বলল, দেখুন, ভগবান আমার হাত দিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু আমি একজনকে জগন্নাথ দেবের সেবার ভার দিয়ে রেখেছি। তিনি যদি মনে করেন আপনি সেবা করলে তার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি করতে পারেন। তিনি তো মহানন্দে আবার মন্দিরে ফিরে এলেন এবং মন্দিরের পুরোহিতকে রাজা যা বললেন যথারীতি তাই শোনালেন। কিন্তু পুরোহিত মশাই রাজি হলেন না, বললেন, না, রাজামশাই আপনাকে সরাসরি কোনো অনুমতি দেননি বা আমাকেও কোনো লিখিত পত্র দেননি যে আমি আপনাকে সেবা করতে দিতে পারি, অতএব আমি পাচ্ছি না, আমাকে ক্ষমা করুন। তখন সেই সাধুর মনে ভীষণ বিতৃষ্ণা জন্মালো যে আমি বাল্যকাল থেকে ব্রহ্মচারী, নিরামিষভোজী, আমি গোবিন্দের সেবা ছাড়ার কিছু বুঝি না, তা আমার কি এইটুকু মানব জীবন অধিকার নেই ভগবানের সেবা করার? তাহলে এই জীবন রেখে আমার লাভ কী? এই জীবন আমি ত্যাগ করব। তখন তিনি মন্দিরের বাইরে অনশনে বসলেন। 3 দিন 3 রাত পর ভগবান তাকে দর্শন দিল। ধ্রুবানন্দ, তুমি নিজের দেহ এইভাবে ত্যাগ করো না, তুমি তোমার আশ্রম কুটিরে ফিরে যাও, আমি সেখানে গিয়ে তোমার সেবা নেব। এই স্বপ্নাদিষ্ট পেয়ে তিনি মহা আনন্দে আবার মাহেশের উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ মাস পর তিনি এসে পৌঁছালেন মাহেশের তার আশ্রম কুটিরে। এসে শিষ্যদের বলল, দেখ, ভগবান নিজে আসবে আমার হাতে সেবা নিতে, তোরা কিন্তু লক্ষ্য রাখিস সে যেন এসে ফিরে না যায়। এইভাবে আরও কয়েক মাস কেটে যায়, কিন্তু ভগবানের আর দর্শন হয় না। তখন তিনি ভাবলেন, তাহলে কি আমার এই স্বপ্ন দেখাটাও মিথ্যা? তখন তিনি ঠিক করলেন, এই জীবন আমি গঙ্গাবক্ষে ত্যাগ করব।
বলে একদিন ঝড় জলের রাত্রিরে ভোর রাত্রিরে তিনি গঙ্গায় নিজ আত্মবিসর্জন দিতে গেলেন। তখন মহাশূন্যে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান তাকে দর্শন দিলেন। ধ্রুবানন্দ, আমি এসে গেছি, তোমাকে জীবন ত্যাগ করতে হবে না, তুমি আমাকে গঙ্গা পক্ষ থেকে উদ্ধার করে তোমার আশ্রম কুটিরে নিয়ে চলো। ঝড় জলের রাত্রির একদম গঙ্গার ধার, লোক কোনো মানুষজন নেই, কিচ্ছু নেই, 3টি দারু বিগ্রহ জলে ভাসছে। তখন তিনি সেইগুলিকে আগড়ে ধরে খুব কাঁদছে যে ভগবান এসেছে আমার সেবা নিতে। এদিকে যায় যে সকল মানুষ গঙ্গা স্নান করতে যায় তারা ভাবছে বোধহয় সাধুর মাথা খারাপ হয়ে গেছে, বজ্রাঘাত করছে, ঝড় জল কোথা থেকে কি কাঠকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন তার শিষ্যদের বলল, শিষ্যরা তখন মনে পড়ে গেল যে প্রভু তো এই কথা বলেছিলেন আমাদের। তখন তারা দৌড়ে গিয়ে সেই দারু ব্রহ্ম উদ্ধার করে আশ্রম কুটিরে নিয়ে এলেন। সেই দারু ব্রহ্মতেই সেবা হতো, কিন্তু ভগবানের রূপ তো তিনি জানেন না কীরকম হবে। 27 বছর ধরে যে বিগ্রহ রথে করে মাসি বাড়ি যায়, সেই বিগ্রহের রূপ দেওয়ার জন্য স্বয়ং বিশ্বকর্মা একদিন এক বৃদ্ধর রূপ ধারণ করে এসে ধ্রুবানন্দকে দর্শন দিল এবং এই বিগ্রহ তৈরি করলো। সেই হইতে এই বিগ্রহ ধ্রুবানন্দের কুটির আশ্রমে ভাগীরথীর পশ্চিম কূলে সেবা হতো। আস্তে আস্তে ধ্রুবানন্দর বয়স হচ্ছে, কী করে এই বিগ্রহকে কার হাতে তুলে দিয়ে যাবেন, ভগবান তো তার কাছে এলো, কিন্তু তাকে তো একদিন দেহ রাখতে হবে। এই চিন্তায় তার দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, কাকে সেবার ভাত দেবে। একদিন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালকে নিয়ে নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি প্রথম বজ্জয় করে এসে বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে চরণ রাখেন। যেহেতু ভগবান নিজে ওই প্রথম ওই ঘাটে পা রেখেছিলেন, তাই ওই ঘাটের নাম হয়েছিল নিমাই তীর্থের ঘাট। ওখান থেকে চাঁদরার দোল মন্দিরে তিনি যান শিষ্যদের নিয়ে, সেখানে দোল কীর্তন করেন। তারপর সন্ধ্যাবেলায় আবার নৌকায় করে তিনি রওনা হন। তখন শিষ্যরা বলে, প্রভু সামনে কোনো কুটির আশ্রম, 5 ঘন্টা বাজছে, চলুন রাত্রিটা ওখানেই বিশ্রাম নেওয়া যায়। উনি তো অন্তর্যামী, সবই জানেন। উনি বলেন, চলো ঠিক আছে, এখানেই রাত্রিরে থাকা যাবে, আজকে ভগবানের প্রসাদও পাওয়া যাবে। বলে নৌকা থেকে নেমে উনি আসছেন আশ্রম কুটিরের দিকে। এদিকে ধ্রুবানন্দ শুয়ে আছেন তার উত্থান শক্তি রহিত, দেখছেন স্বয়ং জগন্নাথ আসছেন হাত তুলে হরিনাম করতে করতে। তখন তিনি বললেন, প্রভু আর আমার চিন্তা নেই, তোমার সেবার ভার যখন তুমি নিতে এসেছো, এবার আমি নিশ্চিন্তে দেহ রাখতে পারবো। মহাপ্রভু এলেন কমলাকর সহ দ্বাদশ গোপালকে নিয়ে এবং ধ্রুবানন্দকে বললেন, ধ্রুবানন্দ তোমার কোনো চিন্তা নেই, তুমি এবার দেহ রাখতে পারো। কমলাকরকে এই মাহেশে থেকে যাওয়ার অনুমতি দিলেন। কমলাকর সম্বন্ধে একটু ছোট্ট করে বলি। এই কমলাকর ছিলেন সুন্দরবনের খালিজলি গ্রামের নিষ্কর পূজার সন্তান। তার পিতার নাম শ্রীকর। এরা 2 ভাই, কমলাকর নিধিপতি। কমলাকর হচ্ছেন বৈষ্ণব এবং নিধিপতি শাক্ত। এই কমলাকরকে রেখে গেলেন। কমলাকর তখন জগন্নাথ দেবের সেবার ভার নিলেন এবং এই বর্তমান মাহেশের জমি, মাহেশ মৌজাটা জগন্নাথের নামে কমলাকর লিখিত করে দিলেন। আর আজকে যে আপনারা শ্রী মন্দির দর্শন করছেন, এই মন্দির বানিয়ে দিয়েছিলেন শ্যামবাজারের ধর্মপান নয়ন চাঁদ মল্লিক। তিনি এই মন্দির করে দেন, জগন্নাথ দেবকে এখানে প্রতিষ্ঠিত করা হয়। সেই থেকেই জগন্নাথ দেবের সেবা চলছে। আজকে যারা বর্তমান সেবায়িত অধিকারী নামে পরিচিত, তারা কথিত আছে জগন্নাথ কমলাকরের বংশধর। সেইভাবেই জগন্নাথ দেবের সেবা আজও চলে আসছে। নিত্য এখানে ভোগ হয়, এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। রথের দিনও বিরাট ভোগ হবে, যারা আসবেন প্রসাদ পাবেন, জগন্নাথ দেবকে নিজে হাতে মাল্যদান করতে পারবেন, পুজো দিতে পারবেন, জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। সকলে আসুন। জগন্নাথের মাহাত্ম্য বললাম, জগন্নাথ দেবের মাহাত্ম্য বলার মতো কোনো ক্ষমতাই আমার নেই। আমি একজন তুচ্ছ মানুষ, জগন্নাথ দেব দয়া করে তার সেবায় আমাকে রেখেছেন। আমি জগন্নাথ দেবের এটা একটাই প্রার্থনা করব, প্রভু বিশ্বের কল্যাণ করো, সকল মানুষকে ভালো রাখো, বিশ্বকে নিরোগ করো, বিশ্বকে শান্তিতে রাখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনিই হচ্ছে সেই কমলাকর, যার কথা তিনি এতক্ষণ বললেন, যে শ্রী চৈতন্যদেব যার হাতে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রভুর দায়িত্বভার তুলে দিয়েছিলেন এবং তার বংশধররাই এখনও পর্যন্ত পরপর জগন্নাথ দেবের দায়িত্বভার পালন করে আসছে এবং এখানে সেই বংশধররা এখনও রয়েছে। তো আমরা হিন্দু শাস্ত্র মতো যেটা জানি যে জগন্নাথের স্নানযাত্রার পর তারপরের 15 দিন অবধি জগন্নাথের জ্বর থাকে এবং যেহেতু জগন্নাথের জ্বর আসে তার জন্যই আর কি এই গর্ভগৃহ বন্ধ রাখে এবং জগন্নাথ রথযাত্রার ঠিক 2 দিন আগে নবজোয়ারে তার দরজা খোলা হয় এবং তাকে দর্শন করার জন্য অনেক ভক্তগণ এখানে কিন্তু সমায়ত হয়। এখন যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অল্প, যেহেতু দরজা বন্ধ রয়েছে তার জন্য এই কজন। যদি দরজা খোলা থাকতো তাহলে কিন্তু অনেক অনেক ভক্তগণের ভিড় থাকতো এখানে। এবং রথের দিন তো অবশ্যই আমরা দেখাবো তোমাদের পুরো ভিডিওটা এবং জগন্নাথের দর্শনও করাবো। এখন শুধুমাত্র মন্দিরের দর্শনটুকু করলাম এবং এটি হচ্ছে সেই গর্ভগৃহের দরজা যেখান দিয়ে আর কি রথের দিন
জগন্নাথ দেবকে এখান থেকে বার করে নিয়ে মাসি বাড়ি নিয়ে যাওয়া হবে। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথের মাসি বাড়ি, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো বললো, যার কারণে আমরা টোটোতে করে যাচ্ছি। কারণ হেঁটে যেতে গেলে 10-15 মিনিট লেগে যাবে। 10-15 মিনিট লেগে যাবে, তাই আমরা টোটোতে করে যাচ্ছি। তো চলো মাসি বাড়ি গিয়ে তোমাদের বাকিটুকু দেখাচ্ছি। তো এই হচ্ছে রোড, এবং এই রোডের পাশেই রয়েছে মাসি বাড়ি। এই মাসি বাড়ির ঢোকার গেট, এই হচ্ছে গেট, এবং এখান থেকে এই হচ্ছে গিয়ে জগন্নাথের মাসির বাড়ি। তো এই মাসির বাড়িতেই কিন্তু জগন্নাথ 7 দিন থাকবে, এবং জগন্নাথের রথ কিন্তু এর ভেতরে ঢুকতে পারে না। তার কারণ হচ্ছে রথটা যথেষ্টই বড়, এবং রথটিকে রাস্তার সামনে রাখা হয়, এবং সেখান থেকে জগন্নাথকে কোলে করে নিয়ে এসে মাসির বাড়িতে প্রবেশ করানো হয়। এবং এখানেই কিন্তু জগন্নাথ 7 দিন মাসির বাড়িতে বেড়ায়, এবং 7 দিন পর আবার সে নিজের বাড়িতে ফিরে যায়। তো তোমাদের সম্পূর্ণ জগন্নাথ দেবের বাড়ি থেকে মাসি বাড়ি অবধি যাত্রাপথ এবং মন্দিরের সম্পূর্ণ ভিডিও দেখালাম। আর মাত্র যেহেতু 4 দিন বাকি রয়েছে, যারা পুরীতে যেতে পারছো না তারা অবশ্যই পৃথিবী তথা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এই শ্রীরামপুর মাহেশে হচ্ছে। তো তোমরা অবশ্যই আসো রথের দিন 20 তারিখ, আর তোমরা এসে নিজের চোখেই দেখো এখানে কতটা ভিড় হয়। এবং 27 বছর ধরে এখনও পরিবর্তন হয়নি এই বিগ্রহ। সেই 627 বছর ধরে এই বিগ্রহকেই পুজো করা হচ্ছে বছর পর বছর। তো তোমরা আসো অবশ্যই, এসে দেখবে এখানে কতটা ভিড়ের মধ্যে এই জগন্নাথের রথযাত্রা পালন করা হচ্ছে। তো চলো আজ এই ভিডিও এখানেই রইল, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে পরে। তো পরে বলতে অবশ্যই 20 তারিখে আমরা অবশ্যই এই রথযাত্রা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। রথযাত্রার এখানে আসার ইচ্ছে আছে। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় জগন্নাথ। জয় জগন্নাথ।